ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে আর্থিক পরিকল্পনা নিয়ে আমাদের চিন্তাভাবনাটা বদলে যায়। তখন মূল প্রশ্নটা আর কত বেশি আয় করা যায় তা থাকে না, বরং যা কিছু অর্জন করা হয়েছে তাকে কতটা দক্ষতার সাথে রক্ষা করা যায় সেটাই মুখ্য হয়ে ওঠে। আজকের এই আলোচনা ঠিক সেই বিষয় নিয়ে, ভবিষ্যতের নানা চ্যালেঞ্জের মুখে নিজেদের সম্পদকে সুরক্ষিত করার একটি কৌশল। এই আলোচনায় আমরা সম্পদ সুরক্ষার 4টি প্রধান দিক খতিয়ে দেখব। প্রথমে আমরা বর্তমান সময়ের জন্য যে নতুন আর্থিক মানসিকতা প্রয়োজন তা নিয়ে কথা বলব। এরপর আমরা বাইরের অর্থনৈতিক চাপগুলো বিশ্লেষণ করব, ডিজিটাল ঝুঁকি থেকে আত্মরক্ষার উপায় জানব এবং সবশেষে ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থাপনার কৌশলগুলো আয়ত্ত করব। প্রতিটি অংশই একটি সত্যিকার অর্থে সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ তৈরির জন্য অত্যন্ত জরুরি। যারা নিজেদের ক্যারিয়ারে 30 বা 40-এর কোঠায় আছেন, তাদের জন্য আর্থিক পরিকল্পনার পুরনো নিয়মগুলো এখন আর ততটা কার্যকর নয়। এখন শুধু সঞ্চয়ের দিকে না তাকিয়ে কৌশলগতভাবে সম্পদ রক্ষা করার উপর বেশি জোর দিতে হবে। এটা চিন্তাভাবনার একটা বড় পরিবর্তন, আর এর সাথে মানিয়ে নেওয়ার এটাই সঠিক সময়। এই মূলনীতিটাই আমাদের পুরো আলোচনার ভিত্তি। আসল চ্যালেঞ্জটা এখন আর মূলধন বাড়ানো নয়, সেই মূলধনের ক্রয় ক্ষমতাকে সময়ের সাথে সাথে নিঃশব্দে ক্ষয় হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানো। চলুন আমাদের কৌশলের প্রথম স্তরটা নিয়ে আলোচনা করা যাক, আর তা হল সেই সব বড় অর্থনৈতিক শক্তিগুলোকে বোঝা যা আমাদের আর্থিক পরিস্থিতিকে প্রতিনিয়ত প্রভাবিত করছে, আমরা তা খেয়াল করি বা না করি। ডেটা বা পরিসংখ্যান একটি ইতিবাচক চিত্রই দেখাচ্ছে। যেমন 2026-27 সাল নাগাদ দেশের জিডিপি প্রবৃদ্ধি 6.3% পৌঁছানোর পূর্বাভাস রয়েছে এবং মুদ্রাস্ফীতিও প্রায় 6% নেমে আসবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই সংখ্যাগুলো পুরো বাস্তবতা তুলে ধরে না। এর পেছনে একটি ঝুঁকি রয়ে গেছে যা এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। এখানেই মূল প্রশ্নটা আসে। ওপর থেকে দেখলে সবকিছু যখন ইতিবাচক মনে হচ্ছে, তখন এমন কি চ্যালেঞ্জ রয়েছে যা আমাদের আর্থিক স্থিতিশীলতাকে দুর্বল করে দিতে পারে? এর উত্তরটা লুকিয়ে আছে মুদ্রা বিনিময় হারের মধ্যে। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান 188.2 ছাড়িয়ে যেতে পারে। এর সোজা মানে হলো আমরা যা কিছু আমদানি করি, যেমন জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, সবকিছুর দাম বেড়ে যাবে। একেই বলা হয় আমদানিকৃত মুদ্রাস্ফীতি। এটা আমাদের জীবনযাত্রার ওপর একটা অদৃশ্য করের মতো কাজ করে। দেশের ভেতরের মুদ্রাস্ফীতি কমলেও আমাদের খরচ বাড়তে থাকে এবং আমাদের সঞ্চয়ের আসল মূল্য কমতে থাকে। এবার আমরা অর্থনীতির বড় প্রেক্ষাপট থেকে আমাদের দৈনন্দিন ব্যবহৃত আর্থিক মাধ্যমগুলোর দিকে নজর দেব। ডিজিটাল জগতে ঝুঁকি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি একটি পদ্ধতিগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যানটা বেশ উদ্বেগজনক। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস, মানে বিকাশ বা নগদের মতো সেবা, যা আমরা প্রায় সবাই ব্যবহার করি, তার ব্যবহারকারীদের মধ্যে প্রায় প্রতি 10 জনে একজন, অর্থাৎ 9.3% কোনো না কোনো ধরনের জালিয়াতির শিকার হয়েছেন। এটা কোনো দূরের হুমকি নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের একটি বাস্তবতা। আর এর ফলে আর্থিক ক্ষতির পরিমাণও নেহাত কম নয়। প্রতিটি জালিয়াতির ঘটনায় গড়ে প্রায় 9,000 টাকার মতো ক্ষতি হয়। ফলে এই ঝুঁকিটা আর সামান্য কোনো অসুবিধা নয়, বরং একটা বড় ধরনের আর্থিক হুমকি। এই হুমকিগুলো শুধুমাত্র ব্যক্তিগত অসতর্কতার ফল নয়, প্রাতিষ্ঠানিক ডেটা সুরক্ষার দুর্বলতা থেকে শুরু করে সিম সোয়াপিংয়ের মতো অত্যাধুনিক প্রতারণা সবই এর অন্তর্ভুক্ত। তাই আমাদের আত্মরক্ষার জন্য শুধু একটি শক্তিশালী পাসওয়ার্ডই যথেষ্ট নয়, এর জন্য নতুন স্তরের সতর্কতা প্রয়োজন। কর বা ট্যাক্সকে একটি বোঝা হিসেবে না দেখে সম্পদ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ ও নিয়ন্ত্রণযোগ্য অংশ হিসেবে দেখা উচিত। এখানে 2025-26 অর্থবছরের জন্য প্রযোজ্য আয়কর স্ল্যাবগুলো দেখানো হয়েছে। সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা 3.5 লক্ষ টাকা, আর নারী ও 65 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য এই সীমা 4 লক্ষ টাকা। করের কাঠামোটা জানার পর আসল কাজ হলো এর কৌশলগত ব্যবহার। এবার দেখা যাক কিভাবে আইনসম্মতভাবেই প্রদেয় করের পরিমাণ কমানো যেতে পারে। প্রক্রিয়াটা বেশ সহজ। সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগের মাধ্যমে মোট প্রদেয় করের ওপর সরাসরি 15% ছাড় বা রিবেট পাওয়া যায়। এটি করের বোঝাকে অনেকটাই কমিয়ে আনতে পারে। এখানে কয়েকটি প্রধান খাতের তালিকা দেওয়া হলো যেখানে বিনিয়োগ করে এই কর সুবিধা পাওয়া সম্ভব। এর মধ্যে রয়েছে সঞ্চয়পত্র, জীবন বীমার প্রিমিয়াম এবং শেয়ার বাজারে বিনিয়োগের মতো বিষয়গুলো। তবে প্রত্যেকটির নিজস্ব নিয়মকানুন রয়েছে, তাই পরিকল্পনা করে এগোনো জরুরি। একটি মূল্যায়ন আর্থিক কৌশলের জন্য শুধু আয়কর নিয়ে ভাবলেই চলবে না, ভ্যাটের মতো পরোক্ষ করকেও হিসাবে রাখতে হবে।
সাধারণ 15% হারে এই ভ্যাট আমাদের কেনা প্রায় প্রতিটি জিনিসের দামের সঙ্গেই যুক্ত থাকে, যা আমাদের খরচের ওপর একটা কনস্ট্যান্ট চাপ তৈরি করে। সুতরাং সম্পদ সুরক্ষার জন্য এই 4টি স্তর একযোগে কাজ করে: বড় অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা করা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, আর প্রত্যক্ষ ও পরোক্ষ কর দক্ষতার সাথে ব্যবস্থাপনা করা। এই সব কিছু মিলেই একটি সমন্বিত প্রতিরক্ষা কৌশল তৈরি হয়। দিনের শেষে এই প্রশ্নটির উত্তর খুঁজে বের করাই সবচেয়ে জরুরি। প্রচলিত আর্থিক ব্যবস্থাপনার ধারণা থেকে বেরিয়ে এসে সম্পদকে সত্যিকার অর্থে সুরক্ষিত করার জন্য একটি সার্বিক পরিকল্পনা গ্রহণ করার সময় এসেছে।